ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় জড়িত সন্দেহে ৪৪ জন আটক, এলাকায় থমথমে পরিবেশ। প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন। জঙ্গি সন্ত্রাসীদের মতো সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীরাও কোনো ছাড় পাবে না, কুষ্টিয়ায় হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। সিলেটে স্থবিরতা নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। রাজশাহীতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি। স্বাগত সারা বাংলা খবরে। আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এক কথায় বলতে গেলে মেগাই বাজারের সেরা। অ্যানালগের দিন শেষ, মেগা পাওয়ার টুলসে বাংলাদেশ। এবার বিস্তারিত। নাসিরনগরে মন্দিরে হামলা ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত আটক হয়েছে ৪৪ জন। এর মধ্যে গত রাতেই আটক হয় ৩৩ জন। এদিকে এই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের ৩ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। অন্যদিকে শুক্রবার রাতে দ্বিতীয় দফা হামলার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় ৩টা থেকে ৩:৩০ দিকে এই ঘটনাটা ঘটে। তখন আমরা ঘুমন্ত অবস্থা ছিলাম। কে বা কাহারা এই ঘটনা ঘটে আমরা তা বলতে পারি নাই। কি দেখছেন? গতকালের পর থেকে প্রশাসন তো ৩০ তারিখের পর থেকেও ছিল, কিন্তু প্রশাসন থাকা অবস্থায় তো এমন হচ্ছে। এখন মানে ২-৩-৪ দিন না গেলে তো আমরা জিনিসটা বুঝতে পারতেছি না। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আছেন সহকর্মী ফখরুল ইসলাম। এই বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। ফখরুল, ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার যে গৌর মন্দির রয়েছে, গৌর মন্দিরে গত রোববার কিন্তু এই মন্দিরটিতে হামলা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা এবং এই মন্দিরের কিন্তু মূর্তি ভেঙে ফেলেছিল, সার্বজনীন এই পূজা মণ্ডপ, এবং এর পেছনে কিন্তু একটি শিব মূর্তি রয়েছে, সেটিরও প্রায় হাত ভেঙে দেওয়া হয়েছিল। এবং এই যে পাড়াটি রয়েছে, এই পাড়ার বেশ কয়েকটি ঘরবাড়িও ভেঙে দেওয়া হয়েছিল। আজকের যে পরিস্থিতি এখন পর্যন্ত, যে এখানে আসলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের বৃহস্পতিবার রাতে আগুন দেওয়া হয়েছিল দ্বিতীয় দফা, অর্থাৎ দুষ্কৃতিকারীরা যে হামলা চালিয়েছিল। এরপর থমথমে পরিস্থিতির মধ্যে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে। পুলিশের টহল টিম, র্যাবের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, র্যাবের 6টি প্লাটুনে টহল দিচ্ছে। এছাড়া বিজিবির সদস্যরাও কিন্তু টহল দিচ্ছে। আজ সকাল থেকে আমরা যে থমথমে পরিস্থিতি দেখে আসছিলাম, সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটি প্রশমিত হতে শুরু করেছে এবং কিছুটা শান্ত হতে শুরু করেছে। দুপুরে কিন্তু আমরা যেমনটা আমাদেরকে এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন মোহাম্মদ সাইদুল হক, যিনি প্রাণী সম্পদ ও মৎস্য মন্ত্রী, তিনি জানিয়েছেন যে রাজনৈতিক ইন্ধনেই মূলত এই হামলাটি হয়েছে। তিনি এমনটিও বলছেন যে এখানে যে গত রোববার যে হামলা হয়েছিল, যেমনটি বলা হয়েছিল যে দুটি সমাবেশের পর এই হামলা চালিয়েছিল হেফাজতে ইসলাম এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের। এখানকার স্থানীয় জনপ্রতিনিধি বলছেন যে আসলে সেই ধরনের কোনো ধর্মীয় উগ্রবাদীরাই হামলা চালাননি। এটি আসলে তিনি বলছেন যে কোনো এক বিশেষ গোষ্ঠীর, রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধনে হামলাটি হয়েছে। এবং তিনি মূলত নির্দিষ্ট করে বলেছেন যে হরিপুর ইউনিয়নের যিনি চেয়ারম্যান রয়েছেন আকিব, তার ষড়যন্ত্রে মূলত 10 থেকে 12টি ট্রাকে করে এই হামলায় অংশ নিয়েছে দুষ্কৃতিকারীরা। তো এখনকার পরিস্থিতি হচ্ছে শান্ত হতে শুরু করেছে, তবে আতঙ্ক কিন্তু এখনও কাটেনি। মানুষের মধ্যে এখনও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় কিন্তু এখনও ভীত সন্ত্রস্ত পুরো এলাকার মানুষ, নাসিরনগরের মানুষ। এছাড়া এই পরিস্থিতির জন্য কিন্তু 2টি মামলা হয়েছে এবং 44 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতও নেওয়া হয়েছে। তো বলা যায় যে মোটামুটি ধীরে ধীরে হয়তো বা শান্ত হয়ে আসবে এবং জনপ্রতিনিধি বলছেন যে তিনি ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে নাসিরনগর থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তারা নাসিরনগরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। সারা দেশের হামলা বিরোধী কর্মসূচি পালনের খবর জানাচ্ছেন তাজমিয়া নাজিবা।
আমার ধর্মের উপর আঘাত এনেছে। জয়পুরহাট জেলা হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। সমাজে যারা ঘুরতি মেরে থাকে শনিবার শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রধান সড়কের পাশে এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সংগঠনের নারী ও পুরুষ। মানববন্ধন চলাকালে বক্তাগণ নাসিরনগরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানান। এছাড়া হিন্দু সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের পদত্যাগও দাবি করেন তারা। জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে শনিবার যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেয়। বগুড়া শহরের সাতমাথায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি কল্যাণ প্রসাদ পোদ্দার। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দুষ্কৃতিকারীরা, অথচ সরকার ও প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সংসদ সদস্য মৎস্য প্রাণী মন্ত্রী সাইদুল হক বলেছেন, সরকারের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মহল বিশেষ করে চক্রান্ত করে নাসিরনগরে হামলার ঘটনা ঘটিয়েছে। দুপুরে তার নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আর এর আগে যে ঘটনা ঘটেছে যে বিটিএমপি আমাদের র্যাব পুলিশ ধরতেছে, এইগুলো তো শেখ হাসিনার যে আপনার অসাম্প্রদায়িক রাজনীতি, মানবতার জন্য রাজনীতি, ইরাকে ভাবমূর্তি নষ্ট করার জন্য যে তারা কাজ করতেছে। বাংলাদেশের শান্তি বিনষ্টের চক্রান্ত এখনো অব্যাহত আছে বলেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুর বাংলাদেশের শান্তি বিনষ্টের চক্রান্তেরই একটি অংশ। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গি সন্ত্রাসীরা যেমন রেহাই পায়নি, তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীরা কোনো ছাড় পাবে না। শনিবার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার সংখ্যালঘুদের উপরে আক্রমণ, মন্দিরের উপরে আক্রমণ, তা বাংলাদেশের শান্তি বিনষ্ট করার, স্থিতিশীলতা নষ্ট করার একটা চক্রান্তেরই অংশ। এই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণকারী কেউই রেহাই পাবে না। এদিকে বরিশালের বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার রাত 9টার দিকে উপজেলার সলিবাগপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রাম থেকে বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর বাবুলকে জিজ্ঞাসাবাদে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার ভোরে লুঙ্গি পরিহিত এবং গামছা দিয়ে মুখমণ্ডল ঢেকে রাখা এক ব্যক্তি একটি শাবল দিয়ে বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের গেট ভেঙে ভেতরে ঢোকে। পরে মন্দিরে থাকা 11টি প্রতিমা শাবল দিয়ে ক্ষতিগ্রস্ত করে। পুরো বিষয়টি ধরা পড়ে মন্দিরের সামনেই লাগানো সিসি ক্যামেরায়। খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটা সময় সিলেটের রাজপথে ছিল আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি। বর্তমানে নানা কারণে সেই চিত্র পাল্টেছে। আন্দোলন সংগ্রামে এখন নেতাকর্মীদের দেখা যায় না। সরকার বিরোধী কোনো কর্মসূচি না থাকায় মাঠে নেই জেলা বিএনপি। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও তাই কাটাচ্ছে অলস সময়। একরকম স্থবিরতা বিরাজ করছে সিলেটের রাজনৈতিক অঙ্গনে। শাহিদুল আলম নোবেলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন জোটের বিগত আন্দোলনের সময় নাশকতা বিরোধী মিছিল সমাবেশের মাধ্যমে রাজপথের দখল নেয়ার চেষ্টা চালিয়েছিল আওয়ামী লীগ। সেই আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ নেতাকর্মীরাও যেন নিজেদের গুটিয়ে নিয়েছেন রাজপথ থেকে। অভিযোগ রয়েছে, রাজনীতির চেয়ে এখন ব্যবসা বাণিজ্য ও ঠিকাদারিত্বে বেশি ব্যস্ত নেতাকর্মীরা। ফলে দিন দিন সরকারের মাঝে হারিয়ে গেছে ক্ষমতাসীন দলটি। তৃণমূল পর্যায় থেকে সংগঠনটাকে শক্তিশালী করার লক্ষ্যে মহানগর আওয়ামী লীগ আমরা কাজ করে যাচ্ছি। একটি বিষয় হলো যে যখন দল সরকারে থাকে তখন স্বাভাবিক কারণে রাজনৈতিক কর্মসূচি কিছুটা কম থাকে। তারপরে যারা জঙ্গিবাদ, এদের বিরুদ্ধে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা গড়ে বসে নাই। জনমত সৃষ্টি করার লক্ষ্যে তারা মাঠে ময়দানে সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করছেন। আওয়ামী লীগের মতো রাজপথ ছাড়া বিএনপিও কেন্দ্রীয় কর্মসূচি ছাড়া রাজপথে খুব একটা দেখা মেলে না দলটির নেতাকর্মীদের। তবে দলের নেতারা বলছেন, দলকে শক্তিশালী ও নেতাকর্মীদের চাঙা করতে এখন পূর্ণাঙ্গ কমিটি গঠনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
আমরা বর্তমানে জেলা কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য আমরা কাজ করছি। দেশের বর্তমান যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা সংগঠিত করছি, প্রস্তুত করছি। সিলেটের উন্নয়ন ইস্যুতে রাজপথে আওয়ামী লীগ বিএনপির সরব উপস্থিতি আগের অবস্থান দেখতে চান দু দলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নতুন কমিটি গঠনের পর কিছুটা হতাশ হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আর বিএনপি তাদের দল নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন ও নির্বাচন দুয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজশাহী নেতাদের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন কাজী সাহেব। মামলায় বিপর্যস্ত বিএনপি। সিনিয়র নেতা মিজানুর রহমান মিনু, নাদিম মোস্তফা, শফিকুল হক মিলন, মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 1000-এর বেশি নেতা মামলা নিয়ে ব্যতিব্যস্ত। তারপরেও নির্বাচন আন্দোলন দুয়ের প্রস্তুতি চলছে দলটির। আমরা রাজশাহীতে আন্দোলন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। সেই কাঙ্ক্ষিত জনগণের সেই কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য প্রয়োজনে যে আন্দোলন আসছে, সেই আন্দোলনে আমরা শরীক হব। নতুন কমিটিতে কিছুটা হতাশ হলেও নির্বাচনের প্রস্তুতি এখনই নিতে শুরু করেছে আওয়ামী লীগ। দলটির নেতাদের দাবি, নতুন কমিটির পর আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়েছে। জেলা আওয়ামী লীগ ইতিমধ্যেই স্ব ইউনিটের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যে তারা সভা সমাবেশের মাধ্যমে, বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে বোঝানোর জন্য যে আওয়ামী লীগ এই অল্প সময়ের মধ্যে কি উন্নয়ন করেছে। সরকার বিরোধী আন্দোলন, নিরপেক্ষ সরকারের দাবি থেকে বিএনপি সরে আসেনি, বরং বিএনপি আগামীতে এই দাবি আরও জোরালো করবে। এজন্য তৃণমূলে দলকে সংগঠিত করতে কাজ চলছে বলে দাবি বিএনপির এই নেতার। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে প্রকৃতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি সাংগঠনিকভাবে আন্দোলনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। নতুন কমিটি গঠনের পর আরও শক্তিশালী হয়েছে দাবি করলেও বিএনপির আগামীর আন্দোলন মোকাবেলায় কতটা প্রস্তুত আওয়ামী লীগ? তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে নয়, যে কোনো বিষয়ে আন্দোলন করার যে নৈতিক শক্তি, মনোবল, মানসিকতা, সেটি বর্তমান বিএনপি সম্পূর্ণ হারিয়ে বসে আছে। বিএনপির আন্দোলনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনীতির মাঠ। এ ধারা চলতে থাকলে ব্যাহত হবে দেশের উন্নয়ন। তাই এখন থেকেই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। খানাখন্দ আর জলাবদ্ধতা, এমন দশা দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পনগরী টঙ্গী শিল্প এলাকার। বেশিরভাগ সড়কেই পানি জমে আছে। এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন ব্যবস্থা। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে নামি দামি সব শিল্প কারখানার। এছাড়া চুরি ছিনতাইয়ের কারণ, নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্প মালিক ও শ্রমিকরা। পুরো চিত্র দেখুন তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গাজীপুর শিল্পনগরী ন্যাশনাল টিউব প্রধান সড়ক। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত গাড়ি যানবাহন চলাচলের কারণে আর রাস্তার দুপাশে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় গত 3.5 বছর ধরে এভাবে বেহাল অবস্থায় পড়ে আছে এই রাস্তাটি। এই কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় শিল্প এলাকার মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের। সমস্যা হইতেছে, গাড়ি কাটছি হইতেছে, নিজের সমস্যা হইতেছে, গাড়িরও সমস্যা, রোডের যে পরিস্থিতি একদম খারাপ। এবারে এনে বড় বড় ইন্ডাস্ট্রি, পিনাকি আছে, এই মাটুয়ার আছে, পপুলার ওষুধ ফ্যাক্টরি, বড় ফ্যাক্টরি, কিন্তু গুরুত্বপূর্ণ মাল যায় এখান থেকে। রাস্তাটি কয়েকবার ছোটখাটো সংস্কার করা হয়েছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সারা বছরই পানি জমে থাকে রাস্তার উপর। শুধুমাত্র ড্রেনের কারণে, এই ড্রেনের পানিটা যদি ঠিকভাবে নামতো তাহলে রাস্তার এই অবস্থা, কোনোদিন এই অবস্থা হয়নি। স্থানীয়দের আরও অভিযোগ, সড়কের দুই পাশে সৌরবিদ্যুতের ব্যাটারি চুরি এবং রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটে এই সড়কে। এই রাস্তার জন্য অনেক হেল্পার, ড্রাইভার এরা অনেক তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের টাকা পয়সাও নেওয়া জায়গা ছিনতাই করিয়া। এদিকে শিগগিরই রাস্তা সংস্কারের কাজ শুরু করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। সামান্যতম যে রিপেয়ার করি, আসলে সেই রিপেয়ার দিয়ে এই রাস্তাটা টিকসই হচ্ছে না, যে কারণে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবার আমরা একটি বড় প্রকল্প হাতে নিয়ে রাস্তাটাকে যাতে টিকসই করা যায় এবং ভারী যানবাহন চলাচল করতে পারে, সেই জন্য আমরা ইতিমধ্যে টেন্ডারে গিয়েছি এবং ঠিকাদারকে ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া
হয়েছে। আমরা আশা করছি যে চলতি মাসের ভিতরেই এই কাজটি এখানে শুরু হবে। সড়কটি শিল্প প্রতিষ্ঠানের ব্যবহার উপযোগী করে সংস্কারের দাবি শিল্প মালিক ও ভুক্তভোগীদের। তালুকদার বিপ্লব, নিউজ 24, টঙ্গী, গাজীপুর। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা একসময় লোকসানের ধকল কাটিয়ে এখন লাভজনক এক বন্দর। ব্যবহারকারীরা বলছেন, দ্রুত অটোমেশন ও সুযোগ সুবিধা বাড়ানো হলে আমদানি রপ্তানি কয়েক গুণ বাড়বে না। এই বন্দর থেকে সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব। মংলা ঘুরে এসে সুলতান আহমেদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। খুলনা শহর থেকে 48 কিলোমিটার দক্ষিণে পশুর নদীর তীর ঘেঁষে মংলা সমুদ্র বন্দর। বন্দরের জেটি থেকে সমুদ্র প্রায় 131 নটিক্যাল মাইল দূরে হলেও এই বন্দর দিয়েই প্রতি মাসে আসছে দেশের বহু আমদানি পণ্য। 1950 সালে জন্মের পর বন্দরটি বেশ জনপ্রিয়তা পেলেও 2000 সালের পর থেকে সঠিক ব্যবস্থাপনার অভাবে টানা 8 বছর লোকসান গুনতে হয়। তবে গাড়ি আমদানির সিদ্ধান্তের পরেই ঘুরে দাঁড়াতে থাকে মংলা। আমরাই প্রথম একটি চার্টার্ড ভেসেল করে গাড়ি মংলা বন্দরে আনি। মংলা বন্দরের এখনও আয় ইনকামের শতকরা 80% চাইতে বেশি হচ্ছে শুধুমাত্র আমাদের গাড়ির সেক্টর থেকে, রিকন্ডিশন গাড়ির ব্যবসায় সেক্টর থেকে। সুতরাং আমরা দাবি করতে পারি যে এটা শতকরা 100% এটার উন্নয়নের পিছনে আমাদের অবদান সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা বলছেন, সম্ভাবনাময় এই বন্দরে তাদের পর্যাপ্ত সুবিধা বাড়ানো হলে আয়ও বাড়বে বন্দরের। স্থানীয় কর্মকর্তারাও একমত ব্যবসায়ীদের সাথে। জেটির সংখ্যা বাড়াতে হবে, এখানে ইয়ার্ডের সংখ্যা বাড়াতে হবে, হ্যান্ডলিং যে ইকুইপমেন্টগুলো আছে, স্ট্র্যাডল ক্যারিয়ার বলেন, ফকলিফট বলেন, অথবা ধরেন আপনার এই নোয়েল বলেন, এগুলোর পরিমাণ বাড়াতে হবে। আছে চিটাগং বন্দরে যে জিনিসগুলো আছে তার 100 ভাগের 1 ভাগও কিন্তু মানে মংলা বন্দরে সেটা নাই। বন্দরটি নিয়ে বড় রকমের স্বপ্ন দেখেন বন্দর চেয়ারম্যান। তার আশা, আগামীতে চট্টগ্রামের মতো এ বন্দরটি হয়ে উঠবে আমদানি রপ্তানির অন্যতম ভরসাস্থল। হ্যাঁ, চট্টগ্রাম বন্দরের মতো অত ফ্যাসিলিটিস আমরা এখনো তৈরি করতে পারি নাই, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে যাবে। এখন যেই গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছি, আমরা নিজেরা যেই ব্যবস্থাপনা কমিটি থেকে, আমাদের বন্দরের ব্যবস্থাপনা কমিটি থেকে আমরা যেই প্রস্তাবগুলো নিচ্ছি, যেই প্রকল্পগুলো নিচ্ছি, এগুলোর মাধ্যমে আমরা খুব অচিরেই কোয়ালিটি সার্ভিস আমরা দিতে পারবো। বন্দরকে আরও গতিশীল করতে ব্যবসায়ীদের এখানে বড় ভূমিকা রাখার আহ্বান তার। একসময় লোকসানে থাকা মংলা বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠান। তবে এখানেই থেমে থাকতে চান না বন্দর কর্তৃপক্ষ, যেতে চান অনেক দূরে। তারা বলছেন, সম্ভাবনাময় এই বন্দরকে আরও বেশি লাভজনক করতে তাদের প্রয়োজন আরও বেশি সরকারি পৃষ্ঠপোষকতার। সুলতান আহমেদ, নিউজ 24, মংলা বন্দর, বাগেরহাট। আমদানি করা গাড়ির একটি অংশ মংলা বন্দরে খালাস হওয়ায় চট্টগ্রাম বন্দরের কার পড়ে থাকা গাড়ির জট অনেকটা কমে আসছে। অন্যদিকে উদ্বোধনের 6 মাস পেরিয়ে গেলেও এখনও চালু করা যায়নি নতুন কার শেডটি। আর এই কার শেডটি চালু করা হলে গাড়ির জট কমানোর পাশাপাশি কন্টেইনার জটও কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ননবরুয়া জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। চট্টগ্রাম বন্দরে এখনও খোলা আকাশের নিচেই রাখা হয় শত শত গাড়ি, আর এতে গাড়িগুলো নষ্ট হয়ে যাওয়া সহ নানা জটিলতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দরে আমদানি করা কার, জিপ সহ রিকন্ডিশনার গাড়ি রাখা হয় 3টি শেডে। আর এই শেডগুলোতে রাখা যায় 1,500-এরও বেশি গাড়ি, কিন্তু শেডগুলোতে কিছু অংশ ছাড়া পুরো অংশই থাকে খোলা। সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 24 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক কার শেড, যেখানে রাখা যাবে একসাথে আমদানিকৃত 950-র মতো গাড়ি। কিন্তু চলতি বছরে এটি উদ্বোধন করা হলেও এখনও চালু করা হয়নি কার শেডটি, আর এতে ক্ষোভ গাড়ি ব্যবসায়ীদের। এনবিআরের ফর্মালিটিজের কারণে আমরা কার শেডটা ব্যবহার করতে পারছি না। এটা যত দ্রুত সম্ভব জাতীয় রাজস্ব বোর্ডে আমরা দৃষ্টি আকর্ষণ করি, তারা যেন খুব দ্রুত, কারণ এটা তো নতুন করে পরীক্ষা নিরীক্ষার কিছু নাই, এটা চট্টগ্রাম বন্দরেরই একটা বর্ধিত অংশ। এদিকে চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখার ভাড়া বেশি হওয়ায় আমদানি করা গাড়ি ভর্তি জাহাজ বেশি ভিড়ছে মংলা বন্দরে। আমাদের কন্টেনার হ্যান্ডেল করার সক্ষমতা রয়েছে, কিন্তু গাড়ি আমরা এখন মানে গাড়িটা এই কারণে আমাদের যা আছে এটাতেই আমরা সন্তুষ্ট। নতুন কার শেডটি সম্প্রসারণের পাশাপাশি বন্দরের ভেতরে গাড়ি রাখার শেডগুলো পুরোপুরি খালি করা গেলে বাড়তি আরও কন্টেনার রাখা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলা খবর নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর।
সারা বাংলা খবরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24। ঘূর্ণিঝড় নিডার প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চট্টগ্রাম, মংলা এবং কক্সবাজারে ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড় নিডা চট্টগ্রাম থেকে 630 কিলোমিটার দূরে, কক্সবাজার থেকে 595 কিলোমিটার এবং পায়রা থেকে 495 এবং মংলা থেকে 500 কিলোমিটার দূরে অবস্থান রয়েছে। এটি রবিবার সকালের দিকে বরিশাল এবং চট্টগ্রামের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে বরিশালে দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 21.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদী বন্দরে জারি করা হয়েছে 2 নম্বর সতর্কতা সংকেত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে এমএল টাইপের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। চট্টগ্রামের রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে শুরু হয়েছে মাসব্যাপী 10ম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো। বিকেলে এসএমই এক্সপোর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চিটাগাং উইমেন চেম্বারের প্রেসিডেন্ট কামরুন মালিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও চিটাগাং উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং সিটি মেয়র আজম নাসির উদ্দিন। চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জয়, উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী কি বলেছেন, আর প্রথম দিনে দর্শনার্থীদের আগ্রহ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রতি বছরের মতো এই বছরও চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠেই কিন্তু 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা, ওমেন চেম্বারের বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কিন্তু এখনও আছে, আপনি অবশ্য লক্ষ্য করছেন তিনি এখনও পর্যন্ত মঞ্চে আছেন। কিন্তু এখানে এই মন্ত্রীর পাশাপাশি এখানে আছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম এবং এখানে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আজম নাসির উদ্দিন সহ এখানে আজম নাসির এবং এখানে যারা আছেন অনেক আছে। কিন্তু আমরা একটু সরাসরি একটু কথা বলতে চাচ্ছি স্যারের সাথে, কিন্তু আছেন আমাদের স্যার। এই মেলাটা কিরকম সারা পাচ্ছে বলে মনে করছেন? দর্শক চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স আয়োজিত 10ম ইন্টারন্যাশনাল এসএমই এক্সিবিশন অত্যন্ত চমৎকারভাবে শুরু হয়েছে। আমি আজকে এটার শুভ উদ্বোধন ঘোষণা করেছি। এখানে 300-রও বেশি স্টল আছে। আমাদের বাংলাদেশের মহিলারা যে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, এই মেলা তার বড় প্রমাণ। এখানে অনেক মহিলা উদ্যোক্তা স্টল নিয়েছে, বিভিন্ন পণ্য এখানে প্রদর্শিত হচ্ছে। আমি দেখে মুগ্ধ হয়েছি এবং যারা এখানে আসবেন তারা মুগ্ধ হবেন। অর্থাৎ বাংলাদেশের আমরা যে এক্সপোর্টকে ডাইভার্সিফাই করতে চাই, বহুমুখীকরণ করতে চাই, সেই যাত্রা চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। সুতরাং আগামী দিনগুলোতে আমাদের মহিলা এন্টারপ্রেনার্স উদ্যোক্তারা তারা এগিয়ে আসবে এবং সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব। সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে এটা নিয়ে আপনার সংখ্যালঘুদের উপর যে হামলা, এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শক্ত হাতে চান যে যার যার ধর্ম শেষে পালন করবে। এখানে সংখ্যালঘু বলে কিছু নাই। কিন্তু আমাদের যে সনাতন ধর্মাবলম্বীদের উপরে যে ঘটনা নাসিরনগর ঘটেছে, এটাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং যাদের সাথে জড়িত সে যেই হোক, যে দলের হোক, যে মতের হোক, তাকে গ্রেপ্তার করে আসামি কাঠগড়ায় দাঁড় করে বিচার করে
আমরা তাকে শাস্তি দেব, যে বাংলাদেশে এই কাজ করতে আর কেউ সাহস না পায়। আর জাতীয় নির্বাচন কখন হবে বলে মনে করছেন? জাতীয় নির্বাচন 2019-এর 29শে জানুয়ারির আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। এইটাই হলো আমাদের সাংবিধানিক বিধি এবং বিধান। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছি বাণিজ্য মন্ত্রীর সম্মানিত মন্ত্রী তোফায়েল আহমেদের সাথে। তিনি বলছিলেন আসলে আমাদেরকে নির্বাচন হবে 2019 সালের মধ্যে জাতীয় নির্বাচন করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ সংবাদ। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে সরাসরি জ্বালাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চলে যাচ্ছে অন্যান্য খবরে। ভ্রমণ সহ যাতায়াতের জন্য সাধারণ মানুষের কাছে রেলপথ বেশি জনপ্রিয়। দেশের অন্যতম পুরনো ময়মনসিংহ ঢাকা রেলপথে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার যাত্রী। রেলপথটি দ্রুত ডাবল লাইন করা গেলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নোমান এবং ক্যামেরা ছিলেন সাখাওয়াত হোসেন। 131 বছরের পুরনো ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে ঢাকায় যাতায়াতে 110 কিলোমিটার পথ আন্তনগর ট্রেনে পাড়ি দিতে হয়। এতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। কিন্তু সিঙ্গেল লাইন হওয়ায় অন্য ট্রেনকে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ফলে দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। 2006 সাল থেকে জন উদ্যোগ নামের একটি সংগঠন ডাবল রেল লাইনের স্থাপনের জন্য দাবি তোলে। ময়মনসিংহ থেকে ঢাকা কেন একজন লোক সকালে ট্রেনে গিয়ে অফিস করে বিকাল আবার তিনি বাড়িতে ফিরতে পারবেন না? সরকারই তো উচিত রাজধানীর উপরে চাপটি কমানোর জন্য যোগাযোগ ব্যবস্থার এই একটি বলবো যে একটি বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে, করা উচিত, অতি দ্রুত করা উচিত। জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, ওনাদের কাছে আমরা স্মারকলিপি পাঠিয়েছি। সরকারের পক্ষ থেকে রেল লাইন কিংবা নতুন নতুন রেলপথ স্থাপন করা হচ্ছে। তাই ময়মনসিংহবাসীর দাবি দ্রুত এই রেলপথটিকে ডাবল লাইনে রূপান্তর করার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আকুল আবেদন যে আমাদের ময়মনসিংহ টু ঢাকা একটা ডাবল লাইনের খুবই প্রয়োজন। অন্যগর ট্রেনগুলি চলে জায়গায় জায়গায় কোচিং দেওয়ার কারণে দেখা যায় আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। আপনার সরকার যদি বিভাগীয় শহর বিবেচনা করিয়া এই ঢাকা থেকে ময়মনসিংহগামী যে রেল লাইনটা এটা ডবল করে, তাহলে যাত্রীরা ভোগান্তিও কমবো। অনায়াসে 2 ঘন্টায় ঢাকা থেকে আসা যাবে এবং ময়মনসিংহ থেকে 2 ঘন্টা ঢাকা শহর যাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিবারের ভরণ পোষণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গবাদি প্রাণীর পরিবর্তে ঘানি টানছে সাধারণ মানুষ। সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য গেল 30 বছর এভাবেই শ্রম দিয়ে যাচ্ছে 3টি পরিবার। মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবে ঘানি টেনে সংসারের খরচ জোগানোর প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন হরিপদ সাহা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজার বিঘি গ্রামের বাসিন্দা তিনি। গেল 30টি বছর এমন হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে উৎপাদিত তেল বিক্রি করেই চালাচ্ছেন সংসার। পেট আছে তখন খাওয়ার জন্য চেষ্টা করে খাইতে হবে, 2 বেলা খাইতে 1 বেলা। এ কাজে তো কষ্ট, এমন কোনো দাতা নাই যে আমাদেরকে 10 টাকা দিয়ে একটা বড় কিনে সাহায্য করবে। মেয়ের বিয়ের যৌতুক দেওয়ার জন্য হরিপদ 7 বছর আগে বিক্রি করে দেন ঘানি টানার একমাত্র গরুটি। এ অবস্থায় বেড়াতে এসে বাবা মাকে সহায়তায় যোগ দেন মেয়েও। আসি যখন তখন দেখতে পারি না বাপ মার কষ্ট, ঘানি টানি। ঘানির চাকা এভাবে বছরের পর বছর ঘুরেও ঘুরেনি ভাগ্যের চাকা। তাই তো বাবা মার সহায়তার জন্য স্কুল ছুটি শেষে কাজ যোগ দেয় 10 বছরের অনিমাও। এটা না পারলে আমরা খেতে পাই না, এটা ট্রেনে আমাদের সংসার চলে। হরিপদের ভাই শম্ভু ও গাজলে সাহার পরিবারের চিত্রটাও একই রকম। তাদের কষ্টে আবেগ তাড়িত হন প্রতিবেশীরা। বাড়ি ঘর শব্দ ভাঙা দেখলে তারপরে এখন যে কিছু করবে মানে আর কোনো বুদ্ধি নেই ওদের। একজন পরিবারের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খুব বেশি বরাদ্দ পাওয়া যায়, হয়তো ভিজিএফ কার্ড একটা বা শিশু মাতার একটা কার্ড। হতদরিদ্র এমন পরিবারের কষ্ট লাঘবেই সরকার বিশেষ নজর দেবে, এমনটাই চাওয়া এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলা খবর নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন।
খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। জয়পুরহাটের খেতলালে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার বরতলী এলাকায় এই দুর্ঘটনা হয়। তারা উপজেলার দাসরা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তারা খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খেতলাল হতে জয়পুরহাটগামী একটি ট্রাক্টর উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সেখানে মারা যায় মোটরসাইকেল আরোহী জেসমিন। আশঙ্কাজনক অবস্থায় তার স্বামী আব্দুল মাবুদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এ সময় তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে দুটি বাস ও একটি শ্যালো ইঞ্জিন চালিত পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে 13 জন। শনিবার সকাল 10টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল একটি বাস। মনোহরপুর এলাকায় পৌঁছলে উল্টা দিক থেকে আসা অন্য একটি বাস ও শ্যালো ইঞ্জিন চালিত পরিবহনের সাথে সংঘর্ষ হয়। এতে সেখানেই মারা যায় 2 গাড়ির চালক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক মাঠ থেকে রাকিবুল ইসলাম মোল্লা ও মশিউর রহমান নামে 2 জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, রাকিবুল ও মশিউর দুজনেই ঘনিষ্ঠ বন্ধু ছিল। শনিবার সকালে গাছের নিচে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে 2 জনের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে, তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। আজ 45তম জাতীয় সমবায় দিবস। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য সমবায় সামাজিক নিরাপত্তা। সমবায় দিবস উপলক্ষে সমবায় দপ্তরের উদ্যোগে চট্টগ্রামে আলোচনা সভা ও সমবায় পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়। শনিবার নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে সমবায় দর্শন টেকসই উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিটি মেয়র আজমন নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন সমবায় সংগঠন অংশ নেয়। নওগাঁ জেলা সমবায় অফিস চত্বর থেকে র্যালি বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক ঘুরে। এছাড়া দিবসটি উপলক্ষে নেত্রকোনায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শীত মৌসুম আসার আগেই রবি শস্যে পরিপূর্ণ ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ ফসলি জমি। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে ফলনও হয়েছে ভালো। এরই মধ্যে বাজারে আসা সবজির দাম আশানুরূপ হওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা। এতে কমছে বেকারত্ব, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। আব্দুল লতিফ লিটুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ের বিস্তীর্ণ এলাকার মাঠ জুড়ে এখন শীতকালীন সবজির সমারোহ। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার প্রায় 7,000 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে বিষমুক্ত মূলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, করলা সহ শীতকালীন নানা ধরনের সবজি। মৌসুম শুরুর আগেই ফসল ওঠায় লাভের মুখ দেখছেন চাষিরা। এখানে রবি শস্য করে উচ্চ ন্যায্য মূল্যে দাম পাচ্ছে কৃষকরা। দেশের বিভিন্ন স্থানে যায়, পাটি ব্যাপারী সবগুলো নিয়ে যায়। এই আবাদ আমার এলাকায় দীর্ঘদিন ধরে চলে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সবজি সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এছাড়া রপ্তানি হয় ইতালি, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশেও। এতে আর্থিক লাভের পাশাপাশি বাড়ছে কর্মসংস্থান। নিজে কৃষি করতেছি, 2-4 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করছি, এই জন্য ভালো লাগতেছে। 1 বিঘা জমিতে মোটামুটি বাজার ভালো পাওয়া যায়, তাহলে 1.5 থেকে 2 লক্ষ টাকা সবজি বিক্রি করা যায় বছরে। তবে সহজ শর্ত ও কম সুদে ঋণ পাওয়া গেলে উৎপাদন আরও বাড়ার কথা জানালেন কৃষকরা। অন্যদিকে ন্যায্য দাম ও সবজি সংরক্ষণে পদক্ষেপ নেয়ার কথা ভাবছে কৃষি বিভাগ। আমাদের এলাকায় যেহেতু বন্যামুক্ত এলাকা, এখানে সবজির আবাদ ভালো হয়ে থাকে এবং চাষিরা ভালো বীজও পাচ্ছে, আমাদের কৃষি অধিদপ্তরের সহযোগিতা পাচ্ছে এবং সবজি চাষে তারা এগিয়ে যাচ্ছে, যেহেতু তারা এখানে ভালো দাম পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
চুয়াডাঙ্গায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া আর উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এতে খুশি কৃষকরাও। জামান আক্তারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েক বছর আশানুরূপ লাভ না হওয়ায় চুয়াডাঙ্গা জেলার কৃষকেরা জমিতে ধান চাষের পরিবর্তে পান সহ অন্যান্য ফসল আবাদ শুরু করেন। কিন্তু চলতি রোপা আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে, তাই আবারও তারা আশায় বুক বেঁধেছেন, আগ্রহী হয়ে উঠেছেন ধান চাষে। আমাদের মাঠে 42-32 ধান খুব ভালো হয়েছে, চাষিদের খুব ফলন হবে, এতে চাষিদের অনেক পয়সা করি হবে। ফলন খুব ভালো হয়েছে, ফসল ভালো, সামনে বছর আমাদের মাঠে লাগাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর চুয়াডাঙ্গা জেলার 35,470 হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। চলতি রোপা আপন মৌসুমে বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকেরা। খুব ভালো ফলন দেখাচ্ছে। আমি আশা করি এবারকার যে ফলন আর বিচেলির যে দাম, এতে বিচেলি বিক্রি করেই কৃষকের টাকা ঘরে আসছে। বিঘা ভাই তো 4,000 4,500 টাকার মোট খরচ হবে কাটামালা দিয়ে, তাতে করে 5-7 হাজার টাকার বিঘে লাভই হবে। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, চুয়াডাঙ্গা জেলায় এবছর প্রায় সবগুলোই উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করা হয়েছে। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ধানের ফলনও ভালো হয়েছে। বিভিন্নভাবে গুটি ইউরিয়া থেকে আরম্ভ করে লাইনে রোপণ এবং পোকামাকড়ের যাতে উপক্রম না হয় তার জন্যে মৃত বা জীবন্ত ডাল পুঁতে মাজরা পোকার দমন এবং প্রাকৃতিক দুর্যোগ না হওয়ার কারণে চুয়াডাঙ্গা জেলায় এবার আমনের ফলন বাম্পার হবে বলে আমি আশা করছি। বাম্পার ফলনে ধানের ন্যায্য মূল্য পাবেন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে উৎসব মুখর পরিবেশে মাগুরার মোহাম্মদপুরে আয়োজন করা হয় নৌকাবাইজ প্রতিযোগিতার। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নৌকাবাইজ উপভোগ করতে মধুমতি নদীর তীরে জড়ো হয় হাজারো মানুষ। গোপালনগর থেকে নৌকা যাত্রা শুরু করে 3 কিলোমিটার পেরিয়ে মোহাম্মদপুর থানাঘাট এলাকায় শেষ হয়। বাইচে 2 গ্রুপে মোট 17টি নৌকাদল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সদস্য কামরুল লায়লা জলি। নৌকাবাজ দেখতে আসছি প্রথম আব্বুর সাথে, খুব মজা পাইছি। আমাদের এই গ্রাম বাংলার এই নৌকাবাইজটা আমরা বেশি বেশি করে চাই, আমরা ভবিষ্যতে আরো বেশি চাই। আগে ঘোড় দৌড়, গরু দাবড় বিভিন্ন প্রতিযোগিতা হতো এবং লোকজন বিভিন্ন ধরনের আনন্দ পেত। বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বেলা 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম শাহী আলম, রেজিস্ট্রার বদরুল হক শোয়েব সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর 2 দিনের অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে দেয়ালিকা উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। সারা বাংলা শেষ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 7ম প্রজাপতি মেলার খবর জানিয়ে। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 7ম প্রজাপতি মেলা। এবারের প্রতিপাদ্য ছিল উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। মেলায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় করেন। প্রতিনিধি নাজমুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন রিশাদ হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে 7মবারের মতো অনুষ্ঠিত হয় প্রজাপতি মেলা। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই এ মেলা, জানালেন আয়োজকরা। প্রজাপতির যে রং, বর্ণিল রং, এটা সবসময় কিন্তু আমাদেরকে আকর্ষণ করে, এটা জাতি, বর্ণ, বয়স নির্বিশেষে। তো আমরা চাই যে এই যে রঙের ছোটা, এই যে শুদ্ধ একটা পতঙ্গ, এই পতঙ্গের ভালো লাগা, ভালোবাসা, স্বপ্ন
প্রত্যেকটা মানুষের মনে ছড়িয়ে পড়ুক। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রজাপতি বিষয়ক চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি হাট দর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা। এসব অনুষ্ঠানে যোগ দিয়ে খুশি দর্শনার্থীরা। জীববৈচিত্র্য সংরক্ষণে অবদানের জন্য এবছর প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন খানকে পুরস্কৃত করা হয়। প্রজাপতি সংরক্ষণের উদ্দেশ্যে 2010 সাল থেকে ক্যাম্পাসে প্রজাপতি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করব সারা বাংলা খবর, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় জড়িত সন্দেহে 44 জন আটক, এলাকায় থমথমে পরিবেশ, প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন। জঙ্গি সন্ত্রাসীদের মতো সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীরাও কোনো ছাড় পাবে না, কুষ্টিয়ায় হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। সিলেটে স্থবিরতা নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে, রাজশাহীতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি। এই ছিল সারা বাংলার আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।